সংসদের সার্বভৌমত্ব বিরোধী কোনো আদেশ মানবে না বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। নির্বাচনের মাধ্যমে সকল সমস্যা সমাধানের আশা খসরুর। বিএনপিকে জেতানো নির্বাচন সাজাচ্ছে সরকার, অভিযোগ জামায়াতের। রাজনৈতিক মতবিরোধকে দর কষাকষি বললেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক, বলেছেন ড ইউনূস। দিলেন ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা। নির্বাচনের দিনেই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোনো আদেশকে দলটি প্রশ্রয় দেবে না, জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর রাজনৈতিক মহলে উদ্ভাবিত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাশ্বের আহমদের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা, অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজে নারীর সম অধিকার নষ্ট করতে একটি দল নারীর কর্মঘণ্টা নিয়ে রাজনীতি করছে। অভিযোগ করেন, এটি নারীর ভাগ্য ও অধিকার খর্ব করার পরিকল্পনা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদ যেসব প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে তা পালন করতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ। তার বাইরে কোনো প্রস্তাব জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে জুলাই সনদ সহ রাজনৈতিক মহলে উদ্ভূত সকল সমস্যার সমাধান নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে করার কোনো সুযোগ নেই। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপিকে জেতাতে সাজানো নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে সরকার, অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির চাপে নতি স্বীকার করে প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আলাদা দিনে গণভোট দাবি করে তিনি বলেন, একই দিনে হলে গণভোটের কোনো গুরুত্ব থাকবে না। ড তাহের বলেন, ড মোহাম্মদ ইউনূস কোনো অন্যায় চাপে নতি স্বীকার করবেন না মনে হয়েছিল, অথচ একটি দলের সাথে কম্প্রোমাইজ করে সংস্কার কমিশনের প্রস্তাবে পরিবর্তন করেছেন। এতে জনগণ হতাশ হয়েছে। বলেন, গণভোটে 4টি পয়েন্ট এনে জটিলতা সৃষ্টি করেছেন যা জনগণ বুঝবে না। কোন দল ক্ষমতায় গিয়ে সংস্কার না মানলে কিছুই করার থাকবে না। প্রধান উপদেষ্টার ভাষণে সেই বাধ্যবাধকতা নেই বলেও মনে করে 8 দল। নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন এই জামায়াত নেতা। সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। প্রত্যেকটি দল তার স্বমার্কায় নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে। এটা একটা ফাঁদ আমরা মনে করি, এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এই সরকার একটি দলকে ক্ষমতা আনার জন্যে, জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি।
আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা। জুলাই সনদ এবং বাস্তবায়ন আদেশে নানা ত্রুটি থাকলেও এ নিয়ে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পেছনে নির্বাচনী রাজনীতি দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এর ফলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ কম, তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের সুযোগ আছে বলেও মনে করেন কেউ কেউ। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর নানা দাবি এবং পরস্পর বিরোধী অবস্থান ও মতবিরোধের মধ্যেই বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে সরকার। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতেও ছিল সমালোচনার সুর। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদ নিয়ে সরকারের কিছু ব্যর্থতা আছে, তবে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা নির্বাচনের আগে রাজনৈতিক দর কষাকষির কৌশল মাত্র। আপনি যে 4টা কোশ্চেন দিয়েছেন, এলিট থেকে মধ্যবিত্ত তারা হয়তো বুঝতে পারবে, আপামর জনতার কাছে এটা অত্যন্ত জটিল একটা প্রশ্ন। বাংলাদেশে বর্তমানে জুলাই কেন্দ্রিক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে রিলিভেন্ট রাখার জন্য এই দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত আছে, তারা অন্য কিছু নয় তারা। এবং এই বিভেদের মাধ্যমে তারা কিছু উইন করতে চায়, বার্গেনিং ক্ষমতাটা বাড়াচ্ছে, জনগণকে মোটিভেট করছে, নিজেকে আওয়াজ দিচ্ছে, জনগণকে চাঙ্গা রাখছে তার পক্ষে, এই কাজটাই করছে। আমার কাছে মনে হয় না নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা আছে। আমি এখনও মনে করি যে যেহেতু প্রধান উপদেষ্টা বারবারই বলে যাচ্ছেন, এটা খুবই রেয়ার হবে, এটা আশ্চর্যজনক হবে যদি নির্বাচন কোনো কারণে পিছিয়ে যায়। এই আদেশের ফলে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন দেশের সর্বোচ্চ আদালতের এই আইনজীবী। প্রেসিডেন্টস অর্ডার এইটার ইতিহাস 72-এর এবং 73-এর 6ই মার্চ শেষ হয়ে গেছে। এরপর থেকে সংসদে আইন প্রণয়ন হতো, 2 সংসদ অধিবেশনের গ্যাপ পিরিয়ডে জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবে, এবং সেটাও আমাদের সংবিধানের অনুচ্ছেদ 93 অনুযায়ী, এবং সেখানে উনি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবে না যেটা সংবিধানে নেই। তো সুতরাং এই আদেশটা কি বুঝে এনারা দিলেন, এটা যদি কেউ আদালতে প্রশ্ন উত্থাপন করে, এর ভবিষ্যৎ খুব মুশকিল। বর্তমান সংবিধানে কোনো গণভোট নেই, এবং বর্তমান সংবিধানই আমাদের পালন করতে হবে, কারণ এই ইউনূস সাহেবের সরকার এই সংবিধানের অধীনে শপথ নিয়েছে। জুলাই সনদ নিয়ে তৈরি এসব জটিলতায় কোনো কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় এবং নির্বাচন কমিশন পরবর্তী সময়ে দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দেয়ায় আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে তার সরকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা বলেন, কয়েক কোটি তরুণ তরুণী তাদের প্রথম ভোট দিতে যাচ্ছে, কারণ দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের সময় 3টি কারচুপির নির্বাচনে তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ হয়নি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এসজিডি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ঢাকা 6 আসনে নির্বাচনী গণমিছিল করবেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। দর্শক সেখানে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মামুন, গণমিছিল কখন শুরু হবে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? জি কনক, আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, আপনি জানেন যে ঢাকার মধ্যে প্রত্যেকটি আসনই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঢাকা 6 আসন। তার মধ্যে সূত্রাপুর, গ্যান্দারিয়া, ওয়ারী এবং কোতোয়ালি এবং বংশালের কিছু আংশিক এলাকা মিলে ঢাকা 6 আসন। সেই 6 আসন এলাকায় নির্বাচনী প্রচারণা কিন্তু অনেকদিন ধরেই চলছে, তবে আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মিছিলের মাধ্যমে ঢাকা 6 আসনে যিনি বিএনপির সাদেক হোসেন
হোসেন খোকা, আপনি জানেন যে গেরিলা যোদ্ধা থেকে যিনি জননেতা হয়েছিলেন, তার সুযোগ্য উত্তরসূরি, যিনি যোগ্য নেতা হিসেবে জনগণ ইতিমধ্যে যাকে বেছে নিয়েছেন, আপনি জানেন যে তিনি শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আপনি তো অনেকদিন ধরে নির্বাচনী প্রচারণা করছেন, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে করার কথা, এবং এই এলাকায় মানুষের সাথে, গণমানুষের সাথে আপনি কথা বলছেন, সমস্যা কোথায় কিংবা আপনার সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য শুরু করছি যে আজকে আমি আমার বাবার সেই পুরানো যে আসনটি, যে আসনে 1991 সালে তিনি তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে 30,000 ভোটে হারিয়েছিলেন, আজকে প্রায় 30 বছর পর এসে সেই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। প্রচারণা আমরা ঠিক চালাচ্ছিলাম না, তবে আমরা প্রস্তুতি আরো বহুদিন ধরেই নিচ্ছিলাম। আমাদের যেহেতু আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে থাকি এবং খুব শর্ট সময়ের মধ্যে আমরা সেটাকে সম্পন্ন করে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য আমাদেরকে তৈরি করতে পারি। আর আজকে আমরা যেটা করছি, যে আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে একটা তালিকা ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে সেই তালিকায় যারা মনোনয়নপ্রাপ্ত হয়েছেন তার মধ্যে আমিও এই আসন থেকে মনোনয়ন পেয়েছি। তো আজকে আমরা একটি গণমিছিলের আয়োজন করেছি, সেখানে এই অঞ্চলের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এটা কোনো শুধু দলীয় ফোকাস কর্মসূচি হবে না, আমরা ভোটারদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আজকে এই বিশাল র্যালি সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পেইনের অফিসিয়াল সূচনা করতে যাচ্ছি। আপনি জানেন যে এই এলাকা অনেক ঘনবসতি একটা এলাকা, এবং এই এলাকা মানুষের প্রত্যাশাও বেশি, মানুষের ডোর টু ডোর আমরা দেখেছি, আপনি সেখানে গিয়েছেন। আসলে মূল সমস্যাটা কোথায় এলাকার, এবং কি কি নিয়ে কাজ করতে আপনি আগ্রহ আছেন? দেখেন, আসলে বাংলাদেশে একটা যেটা রাজনৈতিক কালচার তৈরি হয়ে এসেছে, সেটা হলো যে মানুষ সংসদ সদস্যদের সাথে ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা যোগ সাজস বা একটা আপনার কানেকশন খুঁজে বের করতে চায় এবং তাদের কাছে গিয়ে এই সমস্যার প্রতিকার চায়। আমি মূল সমস্যাটাতে যাই। আজকে ঢাকার মূল সমস্যাই হচ্ছে এখানে যে ঘন বসতিপূর্ণ, এখানে যে আপনার যেভাবে পার কিলোমিটার সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীর মধ্যে হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবীর সকল জনগোষ্ঠীকে নিয়ে যদি অস্ট্রেলিয়াতে রাখা হয় তাহলে এই ধরনের ঘনত্ব আমরা পাবো। তাই আমাদেরকে বিকেন্দ্রীয়করণ করতে হবে, ঢাকার উপর থেকে চাপ কমাতে হবে, এখান থেকে সরকারি অফিসগুলোকে পর্যায়ক্রমে শিফট করে সেগুলো ঢাকার আশেপাশে যে স্যাটেলাইট সিটিগুলো তৈরি করা হচ্ছে সেখানে নিয়ে যেতে হবে। এবং পুরান ঢাকার যে সমস্যাটি, সেটি আসলে সেখানে পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণ করা ছাড়া অন্য কোনো উপায় নাই। কারণ সেখানে এমনও রাস্তা রয়েছে পাশাপাশি দুজন হাঁটতে পারে না, কিন্তু ভেতরে গেলে দেখা যায় হাজার হাজার মানুষ বিল্ডিংয়ে বসবাস করছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো আমরা যেটা করব যে কেন্দ্রীয় এই সমস্যাগুলো আসলে কেন্দ্রীয় সরকার ছাড়া সমাধান করা সম্ভব নয়। তো আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই এই অঞ্চলকে পুনর্গঠন করে এখানে বসবাসযোগ্য এবং নিরাপদভাবে বসবাসযোগ্য করার জন্য, গড়ে তোলার জন্য যা যা করণীয় সকল ধরনের পলিসি আমরা হাতে নেব। থ্যাংক ইউ। কনক, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছিলেন যে সূত্রাপুর, গ্যান্দারিয়া এবং ওয়ারি এলাকা এবং কোতোয়ালি এবং বংশাল থানার আংশিক এলাকার যে নিয়ে যে ঢাকা 6 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজকে শুরু হচ্ছে। ব্রাদার্স ইউনিয়ন থেকে শুরু হয়ে এটি নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকা ঘুরে এসে আবার জয়কালী মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মামুন, আপনাকে ধন্যবাদ। রংপুরে অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে রাজধানী ঢাকায় এসে মরলেন 26 টুকরো হয়ে। পাওনা টাকা আদায়ে ঢাকায় এসে খুন হন কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক, এমন দাবি পরিবারের। আর মামলার আসামি করা হয়েছে আশরাফুলের ঘনিষ্ঠ বন্ধু জারেজকে। তার সাথেই ঢাকায় এসেছিলেন আশরাফুল। ঘটনার পর থেকেই লাপাত্তা জারেজ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্টের সামনে ড্রাম থেকে উদ্ধার করা হয় আশরাফুলের 26 খণ্ড হওয়া লাশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। এতভাবে খুন করে না, এতগুলো টুকরা করে না আল্লাহ। 26 টুকরা করছে আল্লাহ। একটা ভাইকে এইরকম হত্যা দেখতে নিজের কেমন লাগে।
চার বোনের একমাত্র ভাই আশরাফুল হক, তার নির্মম হত্যাকাণ্ডে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যারা আমার ভাইকে এমন টুকরা টুকরা করে হত্যা করছে তাদের আমি এইভাবে টুকরা টুকরা হত্যা দেখতে চাই আল্লাহ। বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের সামনে থেকে উদ্ধার করা হয় নীল রঙের দুটি ড্রাম। ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে পরিচয় বের করে সিআইডি। ৩ দিন আগে অসুস্থ বাবাকে রংপুরের একটি হাসপাতালে রেখে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসেন আশরাফুল হক। এরপর থেকে স্ত্রী লাকি বেগম আশরাফুলকে ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করতেন। শেষ কথায় আশরাফুল তার ছেলে মেয়ের খোঁজ নিয়েছিলেন। আমার বোন জামাই, আমার বোনের স্বামী হয় ভাই, দুটো ইতিম বাচ্চা আছে ছোট ছোট ভাই, বাচ্চা গিলে আর কি হবে রে? আমার বন্ধুর সাথে আসছিল জারেজ নাকি। ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় থানায় যান লাকি বেগম। জানতে পারেন তার স্বামীকে ২৬ টুকরা করা হয়েছে। যেদিন লাশ পাওয়া গেছে ওই দিন ওর ফোন নাকি ওই জারেজের, আমার ভাই ওটা ফোন দিছিল, জারেজ নাকি ধরছে। একবার ধরি বলছে কাটি দিছে, আর একবার ধরছে বলছে ফোন এটা বলে ডেরে নত পাইছি। তারপর থেকে ওর নাম্বারে ফোন দেয়, ফোন বন্ধ বন্ধ। আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন। ৫ ওয়াক্ত নামাজি আশরাফুলের শত্রু থাকতে পারে তা মানতে পারছে না পরিবারের সদস্যরা। আমার শুধু একটাই ভাই, আমরা 4 বোন। ভাইয়ের ছোট ছেলে আছে একটা, 7-8 বছর হবে, আর মেয়ে একটা 11-12 বছর হবে, আর আমার ভাবি আছে, ওদের কি হবে আল্লাহ। আমার ভাইয়ের আশরাফুল খুনের রহস্য উদ্ঘাটন ও আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাজারে এখনো চড়া পেঁয়াজের দাম। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে এর জন্য ক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সপ্তাহের ব্যবধানে সবজির দামও ঊর্ধ্বমুখী। বেশিরভাগ সবজির দামই বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিশেষ করে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে শীতকালীন সবজির দামও বেড়েছে। 10 টাকা বেড়ে আকার ভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। একইভাবে লাউ, শিম, মূলা, শালগমের দামও ঊর্ধ্বমুখী। তবে স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। প্রতি কেজি ব্রয়লার 160 টাকা থেকে 70 টাকা, সোনালী 260 থেকে 70, লেয়ার 300 আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা কেজিতে। এদিকে বাজারে সব ধরনের মাছের দামই চড়া। বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। কাগজে কলমে নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে হবে দৃশ্যমান, এমন মন্তব্য করেছেন তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের আন্দোলনের নেতাকর্মীরা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধনে এমন দাবি জানান লালমনিরহাট জেলার সমিতি সহ তিস্তা আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা। এ সময় আলোচকরা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নানা পদক্ষেপ তুলে ধরেন। দেশের উত্তরাঞ্চলের নাগরিকদের নানামুখী দাবির কথাও জানানো হয়। বলেন, তিস্তা শুধু নদী নয়, এদেশের সামগ্রিক পরিবেশ ও অর্থনীতির চালিকা শক্তি। তিস্তা নদী উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। অথচ ভারতের একতরফা পানি প্রত্যাহার, বাঁধ নির্মাণ এবং নদী ভরাটের কারণে তিস্তা আজ বিলুপ্তির পথে। তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার প্রধান পৃষ্ঠপোষক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংসদের সার্বভৌমত্ব বিরোধী কোনো আদেশ মানবে না বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন। নির্বাচনের মাধ্যমে সকল সমস্যা সমাধানের আশা খসরুর। বিএনপিকে জেতানো নির্বাচন সাজাচ্ছে সরকার, অভিযোগ জামায়াতের। রাজনৈতিক মতবিরোধকে দর কষাকষি বললেন বিশ্লেষকরা। আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন হবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক, বলেছেন ডক্টর ইউনূস। দিলেন ব্যাপক ভোটার উপস্থিতির নিশ্চয়তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।